কলেজে আজ শেষ দিন। বড়দিনের ছুটিতে সবার বাড়ি ফেরার পালা। এমিলিও রওনা দেবে নিজের শহরের উদ্দেশ্যে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা ও খারাপ ওয়েদারের কারণে পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ থাকায় এমিলিকে ড্রাইভ শেয়ার করতে হয় অচেনা একজনের সাথে। তবে যাত্রাপথে হাইওয়ে থেকে শর্টকাট নিলে তারা ভুলবশত ফেঁসে যায় একটা ভৌতিক পাহাড়ি রাস্তায়। প্রচণ্ড তুষারঝড়ের রাতে তাদের সাথে ঘটে এমন ভয়াবহ ঘটনা যা তারা কখনো কল্পনাও করতে পারেনি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি হিডেন জেম হরর মুভি। তো চলো শুরু করা যাক উইন্ড চিল মুভির এক্সপ্ল্যানেশন। গল্পের শুরুটা হয় পেনসিলভেনিয়ার ইউনিভার্সিটির পড়ুয়া এমিলিকে দেখিয়ে। আজ পরীক্ষার লাস্ট দিন, কারণ 25শে ডিসেম্বরের ছুটিতে সবাই বাড়ি ফিরবে। ক্লাস চলাকালীন চিন্তিত মায়ের মেসেজ আসলো, মেয়ে কি করে বাড়ি ফিরবে, কারণ প্রচণ্ড তুষারঝড়ের জন্য ফ্লাইট ক্যান্সেল হয়েছে। আর বাসে ফেরাটা এমিলির স্ট্যান্ডার্ডের সাথে শোভা দেয় না। এমনিতেই সে প্রতি বছর ফ্লাইটে আসে। তাহলে এখন একটাই উপায়, রাইড শেয়ার। কলেজে কেউ একই রুটে গেলে তাদের সাথেই চলে যাবে। বেশিরভাগ স্টুডেন্ট এইটাই করে, তবে এমিলির এটা প্রথমবার। বিরক্ত হয়ে রাইড চেক করলে দেখে রন নামের একটা ছেলে 23 তারিখ দুপুর 3টে এমিলির শহর ডেলাওয়্যার উইলমিংটনে যাবে। তাই নোটে লেখা নাম্বারে মেসেজ করে এমিলি জানিয়ে দিল তার সাথে রাইড শেয়ার করবে। 23 তারিখ এমিলি প্রায় 2 ঘন্টা লেট করে এলে দেখে পার্কিং লটে তখনও রন তার জন্য অপেক্ষা করছে। এমনিতেই দেরি হয়ে গেছে, ঠান্ডাও বাড়তে চলেছে, তাই দ্রুত ব্যাগপত্র ডিকিতে রাখতে গিয়ে দেখে রনের যাবতীয় জিনিসের জায়গা অলরেডি ভরে গেছে। তাকে অ্যাপার্টমেন্ট থেকে তাড়িয়ে দিয়েছে, তাই পুরো সংসার গাড়িতে উঠেছে। এমিলি তাকে গাড়ির ইঞ্জিন আর হিটার স্টার্ট করতে বলে রনের একটা ব্যাগ বাইরে ফেলে নিজের ব্যাগটা ঢুকিয়ে নেয়। গাড়ির অবস্থা দেখে এমিলির মুখ বেচার। বহুদিন ইউজ না হওয়া গ্যারেজে পড়ে থাকা একটা গাড়ি, যার একদিকের দরজা ভিতর থেকে ছাড়া খোলা যায় না, সাথে কাঁচটাও পুরোটা ওঠে না। অতঃপর রন একটু ইতস্তত হয়ে রওনা দিল গন্তব্যে। বেশ কিছুক্ষণ গাড়ি ছুটিয়ে চললে এমিলিকে ক্রমাগত ফোনে গল্প করতে দেখে রন বেজায় চটল। হাইওয়েতে এইভাবে 6 ঘন্টা যেতে হবে। ওকে মুখ ভার করে থাকতে দেখে এমিলি রনের ছবি তুলে মজা করে তাকে এই বিরক্তির কারণ জিজ্ঞেস করলে জানায়, রাইড শেয়ারিংয়ের কিছু নিয়ম আছে। এখানে শুধু খরচা ভাগ হয় না, বরং যে ড্রাইভ করছে তাকে কম্প্যানিয়ন দিতে হয়। আর সে কিনা ফোনে গল্প করে যাচ্ছে, তাও আবার একটা ছেলের সাথে। তাই কিছুক্ষণ নীরবতা কাটিয়ে এমিলি তাকে উইলমিংটনের কোন স্কুলে পড়তে জিজ্ঞেস করলে জানায় সেন্ট ভাইটাস একাডেমি। নামটা শুনে সে অবাক হলো, কারণ এই নামের কোনো স্কুল তাদের শহরে আছে বলে তো মনে পড়ছে না। রন বিরক্ত হয়ে বলে এটা বয়েজ ক্যাথলিক স্কুল, আর এমন তো নয় যে সব স্কুলের নাম তার জানা। এছাড়াও স্কুল তো দূরের কথা, রন যে একই কলেজে পড়ে এটাও জানতো না। রন তাকে এইটা বলে চমকে দেয় যে তারা দুজনেই সেম মডার্ন ফিলোসফি ক্লাসের স্টুডেন্ট। আসলে এই ক্লাসে অনেক স্টুডেন্ট হওয়ায় এমিলি তাকে কোনো দিনই লক্ষ্য করেনি। তাই একটু পরখ করার জন্য এমিলি এক্সামের লাস্ট প্রশ্ন থিওরি অফ ইটারনাল রিকারেন্সের উত্তর কি লিখেছে জিজ্ঞেস করে, কারণ এমিলি সেটাকে পুনর্জন্মের সাথে গুলিয়ে ফেলছিল। তখন রন বললে দুটো ভিন্ন জিনিস। পুনর্জন্ম হলো যখন কোনো ব্যক্তি অন্য রূপে ফিরে আসে, আর ইটারনাল রিকারেন্স হচ্ছে যখন কোনো ব্যক্তি জীবনের একই টাইম বা একটা বিশেষ সময়ের মধ্যে লুপের মতো আটকে থাকে। তো এইভাবে টুকটাক গল্প করে তারা এগিয়ে চলল। সময় এখন বিকেল 5:15। এমিলি ওয়াশরুম যাওয়ার জন্য পরবর্তী গ্যাস স্টেশনে গাড়ি থামাতে বললে রন কথা এগোনোর জন্য হুট করে বলে তাকে চশমা পরলে বেশ সুন্দর লাগে। কথাটা শুনতে এমিলি চমকে যায়। সে চশমা পরতে ভালোবাসে না বলে লেজার থেরাপি করিয়েছে, তাই বাইরে বা ক্লাসে কোনো দিনই চশমা পরে না। কিন্তু এই কথাটা রন জানল কি করে? এর কোনো উত্তর না দিলে সামনে পেট্রোল পাম্প আসছে বলে কথা ঘোরানোর চেষ্টা করায় এমিলির মনে সন্দেহ জাগে। রন ফুয়েল ভরতে মন দিলে এমিলি গাড়িতেই বসে রইল। কিছুক্ষণ আগে যে ওয়াশরুম যাবে বলছিল সে এখন দিব্যি গাড়িতে। জিজ্ঞেস করায় বলল সে নাকি ওয়াশরুম যেতে পারবে না, কারণ সবেমাত্র নেল পলিশ করেছে। সে ভাবছিল গ্যাস স্টেশন হয়তো এখান থেকে অনেক দূর। তখন রন তাকে এক প্রকার জোর করে পিঠে চাপিয়ে ওয়াশরুম ছেড়ে আসে, কিন্তু ওয়াশরুমের অবস্থা দেখে জুতো পড়তে হলো। এদিকে ফ্রেশ হয়ে এমিলি আয়নায় চশমা পরে নিজেকে দেখে বেশ খুশি হলো। রন ভুল কিছু বলেনি, কিন্তু এই আত্মকেন্দ্রিক খুশি কিছুক্ষণের জন্যই স্থায়ী হলো, কারণ ওয়াশরুম থেকে বেরোতে গেলে দরজা লক হয়ে যায়। অনেক ডাকাডাকি করলেও এমিলির আওয়াজ কারোর কানে যায় না। মনে হচ্ছিল তারা যেন শুনতে পেয়েও ইচ্ছে করেই ইগনোর করছে। তবে কিছুক্ষণ চেষ্টার পর দরজার নিচে থেকেই খুলে গেলে রাগ এসে পড়ল রনের উপর। সে এতক্ষণ দোকানের মালিকের সাথে দিব্যি গল্প করছিল, তবে ওর উপর রাগারাগি করলে রন বলে সে সত্যিই কিছু শুনতে পায়নি। তো বেরোনোর সময় মালিকটা তাদের হাইওয়ে ধরে যেতে বললে রন তাকে থামিয়ে বলে সে কয়েক লক্ষবার এই রুটে যাওয়া আসা করেছে, তাই রাস্তা ভালো করেই চেনে।
এমিলি কথায় গুরুত্ব না দিয়ে গাড়িতে উঠে বসলে রন মালিকের দিকে রেগে তাকিয়ে থাকে, যেন সে কতই না ভুল বলে ফেলেছে। কয়েকটা জলের বোতল কিনে তারা আবার রওনা দিল গন্তব্যের উদ্দেশ্যে। তবে কিছুটা রাস্তা যেতেই রন হাইওয়ে ছেড়ে একটা শর্টকাট রুট নেয়, যেটার নাম 606। এমিলি তাকে হাইওয়ে ধরে যেতে বললে রন বলে চিন্তা নেই, সে এই শর্টকাট ভালো করে চেনে। আর এই রাস্তায় একটা সুন্দর ভ্যালি আছে যেটা দেখে ওর খুব ভালো লাগবে, আর এমনিতেই এই রাস্তা একটু পরেই মেন রোডে গিয়েই উঠবে। এই কথায় এমিলি কতটুকু শান্ত হলো সেটা বোঝা না গেলেও সন্দেহ আর ভয় দুটোই বাড়ছিল। একে অজানা মানুষ, তার উপর এমন রাস্তা দিয়ে যাচ্ছে যেখানে একটাও গাড়ির চিহ্ন মাত্র নেই। লম্বা পাইন গাছের পাশ থেকে উঁকি মারছে দুটো ক্রস, অর্থাৎ এটা অ্যাক্সিডেন্টাল রুট। এমিলি শুধু ভাবছে কখন হাইওয়ে আসবে। গল্পের ছলে এমিলি ওকে ডেলাওয়্যারের ব্যাপারে প্রশ্ন করলে ভয় এবং দুশ্চিন্তা দুটোই বাড়ল, কারণ তার উত্তর শুনে এমিলি ভালো করে বুঝতে পারে রন তাকে মিথ্যে বলেছে, সে ডেলাওয়্যারে থাকেই না। এমিলি তখন গাড়ি থামাতে বলায় রন সিচুয়েশন শান্ত করতে ট্রাই করলে আচমকা সামনের ব্রিজে একটা গাড়ি আসতে দেখে। গাড়িটা ওদের সাইড না দিলে রন অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে গাড়ি ঘোরাতেই রোড সাইড বরফের মধ্যে ক্র্যাশ করলে দুজনেই জ্ঞান হারায়। সময় 6:29। এমিলির জ্ঞান ফিরলে পুলিশকে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্ক নেই। ইতিমধ্যে রনেরও জ্ঞান ফিরেছে দেখে ওকে ট্রাই করতে বললে জানায় তার নাকি ফোন নেই। এইখানেও সন্দেহ বাড়ল। অ্যাক্সিডেন্টে এমিলির কিছু না হলেও রনের মাথায় চোট লেগেছে, কিন্তু সেটাকে উপেক্ষা করে নজর গেল রাস্তার দিকে। বিষয়টা অবাক করার মতো, কারণ অন্য গাড়িটা যদি তাদের দেখে ভয় পালিয়ে গিয়েও থাকে তাহলে এর টায়ারের দাগ নেই কেন? তারা তো গাড়িটাকে সচক্ষেই দেখেছিল আসতে। এমনকি খাদের দিকে চেক করলে গাড়ি দেখতে না পেলেও কয়েকটা ক্রস দেখতে পায়। তাদের গাড়ি বরফের মধ্যে এমনভাবে আটকে গেছে যে কোনোভাবেই বের করা যাচ্ছে না। এই সুযোগে এমিলি একদিকের দরজাটা ভিতর থেকে লক করে দেয়। ঠান্ডায় রন ভিতরে ঢুকতে চাইলে সমস্ত রাগ উগড়ে দিল এমিলি। সে তাকে সাইকো ভাবছে। একেই তো অজানা মানুষ, তার উপর এমিলির মানা করা সত্ত্বেও সে তাকে জোর করে হাইওয়ে ছেড়ে এদিকেই এনেছে। এর প্রত্যুত্তরে রন বলে এমিলি নিজেই হাইওয়ে দিয়ে যাওয়ার সময় বোর হচ্ছিল, তাই শর্টকাট নিয়েছে, কারণ এই ভ্যালির এদিকটায় বেশ ভালো সিনিক বিউটি আছে। কিন্তু এমিলি বিশ্বাস না করলে রন সিদ্ধান্ত নেয় তারা যে গ্যাস স্টেশনে হল্ট দিয়েছিল সেখানে গিয়ে তারা সাহায্য আনবে। সে এমিলিকে আসতে বললে মানা করে দেওয়ায় জানায় যে তার ব্যাগ থেকে ডাক টেপ দিয়ে কাঁচটা আটকে নিতে। এইবার ডাক টেপ শুনতেই এমিলির সন্দেহ সত্যি হয় যে রন নিশ্চয়ই তাকে কিডন্যাপ করার তালে আছে। এইসব শুনে রন আর কি করবে, তাই একা রওনা দিল গ্যাস স্টেশনের উদ্দেশ্যে। এমিলি টেপ খুঁজতে গিয়ে দেখে রন একটা ল্যান্ড ফোন ক্যারি করছে, অর্থাৎ সে মিথ্যে বলেনি যে তার কাছে মোবাইল নেই। এসবের মাঝে টেপ কাঁচে আটকাতে গেলে খেয়াল করে বাইরে থেকে কে যেন অদ্ভুতভাবে জঙ্গলের দিকে হেঁটে চলেছে। এমিলি দ্রুত বেরিয়ে এসে লোকটা থেকে সাহায্য চাইতে গেলে সে তাকে ইগনোর করে চলে যায়। তখনই আচমকা রন চলে আসে। তাকে লোকটার কথা বললে সে জঙ্গলের দিকে যাওয়ার সাহস করল না। তবে রনকে তাড়াতাড়ি ফিরে আসতে দেখে এমিলি একটু অবাক হলো, কারণ গ্যাস স্টেশন এখান থেকে একটু হলেও তো দূরে। এর প্রত্যুত্তরে সে জানায় স্টেশন বন্ধ থাকায় একটা নোট ছেড়ে আসবে ভেবেছিল, কিন্তু লেখার মতো কিছুই ছিল না। এই কথায় এমিলির বিশ্বাস হয় না, কারণ এইরকম জায়গায় গ্যাস স্টেশন 24 ঘন্টা ওপেন থাকে। রন তাকে কোনো রকমভাবে কনভিন্স করার চেষ্টা করলেও কোনো লাভ না হলে ঠান্ডা থেকে বাঁচতে গাড়িতে উঠে বসলো। এমিলিরও এটা করা ছাড়া কোনো উপায় নেই। তখনই খেয়াল পড়ল গাড়ির ঘড়ি 6:29 আটকে আছে, আর অদ্ভুতভাবে রনের ঘড়িটাও ওই একই সময় শো করছে। এরই মাঝে এমিলি লক্ষ্য করে রনের মাথা থেকে রক্ত পড়ছে, কিন্তু রন অত গুরুত্ব না দিয়ে শান্ত হয়ে বসল। গল্পের মাঝে রন জানায় যে তার বাড়ি ডেলাওয়্যার নয়, বরং কলেজ থেকে জাস্ট 10 মিনিট দূরে। তাহলে এখন প্রশ্ন, সে মিথ্যে কেন বলল? এমিলি আজ কলেজ ক্যারিয়ারে প্রথমবার ফ্লাইট ছাড়া বাড়ি ফিরছে। এর আগে কারোর সাথে সে ড্রাইভ শেয়ার করেনি, তাহলে এত কিছু রন জানল কি করে? তখন রন রিভিল করে সে এমিলিকে অনেক আগে থেকেই চেনে এবং তাকে পছন্দ করে। আজ অবধি এমিলি কোনোদিনও খেয়ালও করেনি যে তারা একই ক্লাসের স্টুডেন্ট। এমনকি এক্সামের সময় রন ঠিক তার পিছনে বসেছিল। রন অনেকদিন ধরে তার সাথে কথা বলবে ভেবেও সাহস হয়নি, কিন্তু এক্সাম হলে মায়ের সাথে এমিলির চ্যাট দেখে ফেললে রন সবার আগে ড্রাইভ বোর্ডে একটা ড্রাইভ শেয়ারের নোট ছেড়ে তার সব জমানো টাকা দিয়ে গাড়িটা ভাড়া নেয়। সে প্ল্যান করেছিল আজ এমিলির সাথে 6 ঘন্টা ড্রাইভ করে সময় কাটাবে। শুরু থেকে সবই ঠিক ছিল, এমনকি গন্তব্যে পৌঁছে তাকে সত্যিটাও বলে দিত। কিন্তু এখন যে পরিস্থিতির মধ্যে তারা ফেঁসেছে এর জন্য রন নিজেও প্রস্তুত ছিল না। অর্থাৎ এতক্ষণ এমিলির সাথে আমরাও তো রনকে সন্দেহ করেছিলাম, সেটা এখন সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো।
কিছু সময় পর রনের খিদে পেলে ডিগি থেকে খাবার আনতে গেলে জানতে পারে গাড়িতে ওঠার সময় এমিলি যে ব্যাগটা ফেলে এসেছিল সেইটাতেই সব খাবার ছিল। শুধু তাই নয়, এমিলিকে এতদিনে স্টক করার কারণে ও যে যে জিনিস খেতে ভালোবাসে রন সেইগুলোই তার জন্য কিনেছিল। এই পর্যায়ে এসে এমিলি একটু হলেও ওর প্রতি ইমপ্রেস হয়, কারণ জন্মের পর বাবা মায়ের বিচ্ছেদ হলে তার এই ছোটোখাটো ভালো লাগা জিনিসগুলোতে আজ অবধি কেউ খেয়াল করেনি। রনের মনে পড়ল কাল গাড়িতে একটা ক্যান্ডি বার রেখেছিল, আপাতত সেটাই শেয়ার করলো। কিন্তু শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ায় হিটার বন্ধ হয়ে গেছে, আর অ্যাক্সিডেন্টের সময় ফুয়েল ট্যাঙ্ক ক্র্যাক হয়ে সব পেট্রোল ইতিমধ্যে বেরিয়ে গেছে। তাই যে কটা গরম ড্রেস ছিল সেগুলোই পরে তাদের রাত কাটাতে হবে। এর মধ্যে এমিলির এলো নেচার্স কল। সে ঠান্ডায় বাইরে গেলে হঠাৎ দেখতে পেল পাশ থেকে কয়েকজন প্রিস্ট হেঁটে চলেছে। তাদের মধ্যে একজন এমিলির দিকে অদ্ভুত শীতল দৃষ্টিতে তাকিয়ে জঙ্গলে চলে যায়। এমিলি চিৎকার শুনে রন তাকে সামলে জঙ্গলে গেলে সেখানে কিছুই দেখতে পায় না। কিন্তু প্রশ্ন হলো এতক্ষণে এমিলি যে কজনকে দেখতে পেয়েছে তারা কেউ দাঁড়াচ্ছে না কেন? রন এমিলিকে গাড়িতে বসতে বলে একাই চলে যায় জঙ্গলে। তার বিশ্বাস প্রিস্টগুলো নিশ্চয়ই তাদের সাহায্য করবে। কিছু দূর যেতে কাশির সাথে রনের মুখ থেকে বেরিয়ে আসে রক্ত, অর্থাৎ অ্যাক্সিডেন্টের এফেক্ট তখন বুঝতে না পারলেও তার ভালো মতোই ইন্টারনাল ড্যামেজ হয়েছে। তবু এটাকে উপেক্ষা করে কিছুটা এগিয়ে যেতেই পাইন গাছের জঙ্গলের মাঝে একটা পুরো বাড়ি দেখতে পেয়ে ভিতরে ঢুকলে একটা পুরনো পেপার খুঁজে পায়। সেটাকে পকেটস্থ করে বাকি ঘরটা ঘুরে দেখতেই ভয় শিউরে উঠল, কারণ বরফের মধ্যে জমে রয়েছে কয়েকজন প্রিস্টের বডি। এটুকু বোঝা গেল এদের কোনো আকস্মিক কারণে মৃত্যু হয়েছে। তাই বেগতিক দেখে রন দ্রুত গাড়ির দিকে রওনা দেয়। এদিকে এমিলি আরও একবার সেই লোকটাকে দেখতে পায়, তার গোটা শরীরে জড়ানো ইলেকট্রিক তার। তবে এমিলি এইবার তাকে না ডেকে সোজা টাচ করতেই লাগলো কারেন্ট। লোকটা যখন ওর দিকে ফিরে তাকায় দেখে সারা শরীর গলে বীভৎস আকার ধারণ করেছে। তার মুখ থেকে একটা ইল বেরিয়ে আসতেই এমিলি ভয় গাড়ির দিকে পালাতে গেলে দেখতে পায় আরও দুজনকে। তাদের গোটা শরীর এক প্রকার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এমিলি ভয়ে আড়ষ্ট হয়ে ব্রিজে চিৎকার করতে থাকলে রন এসে ওকে শান্ত করে। সে কি দেখলো সেটা অস্পষ্টভাবে বুঝিয়ে ওকে জ্বলে যাওয়া গ্লাভস দেখালে রন ওকে নিয়ে দ্রুত গাড়িতে ফিরে আসে। এমিলির এমন অবস্থায় ওই বাড়িতে কি দেখেছে সেইটা বলার সাহস হলো না। গাড়িতে রনকে পেপারসটা রাখতে দেখে এটা কোথায় পেলে জিজ্ঞেস করলে জানায় পাহাড়ের উপরে একটা পুরো বাড়ি ছিল সেখানে। এমিলির পেপারটা দরজার উপর ডাক টেপ দিয়ে লাগিয়ে ঠান্ডা আটকানোর চেষ্টা করেন, কারণ যতটা সম্ভব গাড়ির ভিতর গরম রাখতে হবে। বাইরে তাপমাত্রা -30 ডিগ্রি, তাই বডি টেম্পারেচার মেনটেন রাখতে এমিলি ওকে জড়িয়ে বসল। এটা অবশ্য শুরুতেই রন বলেছিল, কিন্তু তখন এটা ফ্লার্ট মনে হলেও পরিস্থিতি তাকে করতে বাধ্য করল। রাত 11:17। কারোর ঘুম আসছে না এই চিন্তায় যদি আজ ঠান্ডায় ঘুমিয়ে পড়ে তাহলে এটাই হবে তাদের শেষ রাত। তখনই দরজায় এসে কেউ নক করলে প্রথমে ভয় পেলেও কাঁচ নামাতেই একজন পুলিশ অফিসারকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। দুজন পুরো ঘটনা বোঝানোর চেষ্টা করলে বড় অদ্ভুতভাবে পুলিশ তাদের কথায় পাত্তা না দিয়ে বলে এটা নো পার্কিং জোন। সে আপাতত এখন তাদের ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিতে পারে, তবে কিছু ফেভার লাগবে। এমিলি বুঝে যায় সে ঘুষ চাইছে, হয়তো তাদের যে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে তার সাথে কোনো সেটআপ আছে। তাই রনের কাছে যেটুকু টাকা ছিল সেইটা দিয়ে এমিলি ম্যানেজ করতে যায়। মানে জিনিসটা কি অদ্ভুত, এমিলি এত রিচ তারপরও টাকা তাকে রনের থেকেই নিতে হবে। এমিলি টাকা নিতে গেলে পুলিশটা ওকে ইগনোর করে বলে এই জায়গাটা ভালো নয়, এদিকে অনেক বেআইনি কাজ হয়, অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে বহুবার, এইখানে কোনো মেয়ের গাড়ি খারাপ হয়ে গেলে তারা নিখোঁজ হয়ে যায়। তবে আজ এমিলি ভীষণ লাকি, কারণ সে সময় মতো এসে পড়েছে। তখনই পুলিশটা চিৎকার করে তাকে গাড়িতে বসতে বলে খারাপ প্রস্তাব দিতে সে প্রিস্টগুলো সেখানে চলে আসে এবং তাকে দেখে পুলিশটা থেমে যায়। তখনই রন এসে পুলিশটার উপর অ্যাটাক করতেই ওর বডি থেকে একটা অদ্ভুত ওয়েভ রিফ্লেক্ট হলে পরক্ষণেই দেখে ওরা গাড়িতে বসে আছে। প্রথমে এটা স্বপ্ন ভাবলেও সেটা ভুল প্রমাণিত হয়, কারণ রনের হাতে লোহার রডটা ফ্রস্ট বাইটের কারণে আটকে গেছে, যেটাকে ছাড়াতে গিয়ে রনের হাতের চামড়া উপড়ে যায়। রন যাতে ফ্রস্ট বাইটের শিকার না হয় তাই ব্লাড সার্কুলেশন নর্মাল করতে এমিলি ওর হাত পেটে লাগিয়ে গরম করতে থাকে। তারা বুঝতে পারছে না একটু আগে তাদের সাথে কি হলো এবং ওই পুলিশ অফিসারটাই বা কে। এমিলি নিজের মন শান্ত করতে ও রনিকে পেইন থেকে ভুলিয়ে রাখতে জিজ্ঞেস করে গ্রসারি ব্যাগে তার পছন্দের আর কি কি খাবার ছিল, কারণ ঠান্ডায় দুজনের অবস্থা খারাপ হওয়ার সাথে বাঁচার আশা কমে আসছে। কিন্তু হার মানলে চলবে না,
জাস্ট রাতটুকুই কাটাতে হবে। রনেরও বিশ্বাস কেউ না কেউ ততক্ষণে নিশ্চয়ই এদিকে আসবে। সময়ের সাথে রনের ব্লাড সার্কুলেশন নর্মাল হলে জ্বলন বাড়তে থাকায় এমিলি তাকে ওষুধ খেতে দেয়। তখনই বাইরের ঠান্ডা হাওয়ায় পেপারটা খুলে গেলে টেপ লাগানোর সময় এমিলির নজর যায় নিউজ আর্টিকেলগুলোর দিকে। সেইখানে দুটো ছেলের ছবি ছিল যাদের সে কিছুক্ষণ আগে ক্ষতবিক্ষত অবস্থায় ব্রিজে দেখেছিল। ঘটনা 1953 সালের 23শে ডিসেম্বর 606 এই রুটে দুর্ঘটনায় 2 ভাইয়ের মৃত্যু হয়। অ্যাক্সিডেন্টের আওয়াজ শুনে ঘটনাস্থলে কয়েকজন ক্যাথলিক প্রিস্ট আসে তাদের উদ্ধার করতে। এই ঘটনায় একজন ডিউটিরত পুলিশের মৃত্যু হয়, যাকে তারা বাঁচাতে পারেনি। তবে এর থেকে বেশি ডিটেলস পেপারে পাওয়া যায় না। সমস্ত ঘটনা ভাবার পর বুঝতে পারে আজকের রাতটা কোনোভাবেই ঘুমানো যাবে না, তাই পালা করে জাগতে হবে। ঘড়িতে তখন 2:32। এমিলিওকে ঘুমোতে বলে নিজেই কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। ঠান্ডা হাওয়ায় পেপারটা আবার খুলে গেছে। ওটাকে টেপ দিয়ে ব্লক করতে এফএমে বেজে উঠল ক্রিসমাস সং। তবে পরক্ষণে সেটা বন্ধ হয়ে যায়। প্রচণ্ড ঠান্ডায় বাইরেটা ঠিক দেখা যাচ্ছে না, ঘিরে রয়েছে এক অদ্ভুত নিস্তব্ধতা। তখনই কাঁচ ভেঙে পুলিশটা এমিলিকে টেনে বের করতেই আমাদের কিছু পাস্টের ঘটনা দেখানো হয়, যেখানে একইভাবে পুলিশটা একটা মেয়েকে তার সাথে নিয়ে গেছিল। তবে সেইখানে ওই প্রিস্টগুলো চলে আসায় পুলিশটা মেয়েটাকে গাড়িতে তুলে এনে তার সাথে খারাপ কাজ করে মেয়েটে জঙ্গলে ফেলে দেয়। আসলে এই সব ঘটনা গাড়িতে ঘুমন্ত অবস্থায় এমিলি স্বপ্নে দেখছিল। গোঙানির আওয়াজ শুনে রনের ঘুম ভাঙতেই এমিলির জ্ঞান ফেরানোর চেষ্টা করে। তখনই আচমকা এফএমএ সেম ক্রিসমাস সং বেজে উঠলে দেখা যায় ব্রিজের উপর পুলিশ গাড়িটাকে আসতে। রন বিচলিত হয়ে পড়লে ইতিমধ্যে গাড়ি ঠান্ডায় ভিতর থেকে জমতে শুরু করে। সে অনেক চেষ্টা করে ঠান্ডা আটকাতে, কিন্তু কোনো লাভ হয় না। ইতিমধ্যে এমিলির জ্ঞান ফিরলে দেখা যায় তাদের গাড়ির চারপাশে সেই পুলিশ ঘুরে চলেছে। কখনো আবার কাঁচে জমা বরফ সরিয়ে তাদের দেখার চেষ্টা করছে। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর সব শান্ত হয়ে আসে। রন এমিলিকে বুঝিয়ে শান্ত করে যে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, সকাল হতেই সব ঠিক হয়ে যাবে। এইভাবে সময় গড়িয়ে ভোর 4:58। সূর্য এখনো ওঠেনি, পুরো গাড়ি বরফে ঢেকে গেছে। দুজন তখনও গল্প করে চলেছে একে অপরের সাহস বাড়ানোর জন্য। কিন্তু রনের অবস্থা ভালো নয়। ওষুধ দিতে গিয়ে এমিলি বুঝতে পারে রনের এতটাই ইন্টারনাল ড্যামেজ হয়েছে যে ইউরিনের সাথে রক্ত বেরোচ্ছে, আর সেইটা সে এতক্ষণ ধরে লুকিয়ে রেখেছিল। রন তার অবস্থার ব্যাপারে ভালো করেই জানতো, কিন্তু সে একবারও চায়নি এমিলি তাকে নিয়ে চিন্তা করুক। তার শুধু একটাই লক্ষ্য ছিল 6 ঘন্টা একসাথে সময় কাটিয়ে এমিলিকে বাড়ি পৌঁছে দেওয়া। রন বলে এমিলি তখন ঠিকই ধরেছিল, সে গ্যাস স্টেশন যায়নি। আসলে তার মধ্যে শক্তিটাই ছিল না অতটা পথ হেঁটে যাবার। বাকি এতক্ষণ সে বেঁচে আছে শুধুমাত্র মনের জোর আর এমিলির জন্য। এমিলি সিদ্ধান্ত নেয় সে একা গ্যাস স্টেশন যাবে সাহায্য আনতে, কিন্তু রন মানা করল, কারণ পুলিশটার থেকে পালানো অসম্ভব। তখনই এমিলির খেয়াল পড়ে রনের ব্যাগে সে একটা ল্যান্ড ফোন দেখেছিল, আর এখানে প্রত্যেকটা ইলেকট্রিক পোলের উপরে একটা করে জাংশন বক্স থাকে লাইন টেস্ট করার জন্য, যেটার মধ্যে ল্যান্ড ফোন কানেক্ট করে ইউজ করা যায়। তো এমিলি পোলের উপরে উঠবে আর এইদিকে রন এফএমটা অন রাখবে, কারণ তারা খেয়াল করেছে পুলিশটা আসার আগেই ক্রিসমাস সংটা প্লে হয়। তাই এইবার গান চালু হতে রন গাড়ির হর্ন বাজিয়ে সতর্ক করে দিলে এমিলি চলে আসবে। রন বুঝতে পেরেছে যে ওরা নিশ্চয়ই কোনো ইটারনাল রিকারেন্সের লুপে ফেঁসে গেছে, যার কারণে তারা যতবার পুলিশটাকে মারছে ততবার সে টাইম লুপের মতো ফিরে আসছে। এমিলি এখন চাইছে বিগত 24 ঘন্টা পরিবর্তন করতে, কিন্তু রন শত কষ্টের পরেও এমিলির সাথে এই 6 ঘন্টার জার্নি হাসি মুখে পুনরায় উপভোগ করতে চায়। সে প্রতিবার এমিলির জন্য মরতেও রাজি, শুধু এইবার অন্তত ক্লাসে তাকে হাই বলবে, যাতে তারা কোনোদিনও অচেনা না থাকে। এমিলি এই কথা শুনে অবাক হয়ে যায়। সে উপলব্ধি করে এমন একটা মানুষ যে কিছু ঘন্টা আগে অবধি এমিলির জীবনে এক্সিস্টও করতো না, সে মানুষটা কিভাবে নিঃস্বার্থভাবে তাকে এতটা ভালোবাসতে পারে। এমিলি রনকে অপেক্ষা করতে বলে আর দেরি করল না। কোনো মতে ঠান্ডায় পোলের উপর উঠতে শুরু করে। জাংশন বক্স লক থাকায় কাজে আসলো সেই ছুরিটা, যেটা সে রনের থেকে বাঁচার জন্য পকেটে লুকিয়ে রেখেছিল। কোনো মতে বক্স ওপেন করে ল্যান্ডফোন কানেক্ট করতে সক্ষম হলে পুলিশে ফোন করে সাহায্য চায়, কিন্তু লাইন প্রবলেম থাকায় পুলিশ শুনতে পেল কিনা সেই ব্যাপারে শিওর হয় না। এমিলি ততক্ষণে পোল থেকে নেমে গাড়িতে আসতে গেলে হঠাৎ দেখতে পায় সেই মৃত মেয়েটার আত্মাকে, যার সাথে পুলিশটা খারাপ কাজ করেছিল। এমিলি আতঙ্কে গাড়িতে ফিরে এলে
দেখে রন রেসপন্স করছে না, অর্থাৎ সে মারা গেছে। এমিলি কথা দিয়েছিল সে ফিরে আসবে, কিন্তু রনের কাছে অপেক্ষা করার মতো আর সময়টা ছিল না। এমিলির সাথে শুধুমাত্র 6 ঘন্টা সময় কাটানোর জন্য ছেলেটা নিজের সর্বস্ব বেঁচে দিয়েছিল। অ্যাক্সিডেন্টের পরেও আঘাত নিয়ে এমিলিকে একটুকুও দুশ্চিন্তায় না ফেলে প্রতিটা সময় সাথে থেকে তাকে মনে সাহস জুগিয়েছে। এমনকি সে প্রাণ হারায় শুধুমাত্র একটু ভালোবাসার জন্য। এমিলি প্রচণ্ড শখ পেয়ে চুপচাপ গাড়িতে কিছুক্ষণ বসে থাকার পর 5টাতেই সে রনের বডি গাড়ির বাইরে নামাতেই দেখতে পেল ব্রিজের উপর থেকে একটা গাড়ি আসছে। প্রথমে সেটাকে পুলিশের গাড়ি ভেবে ভুল করলে পরক্ষণে বুঝতে পারে বরফ সরানোর গাড়ি নিয়ে সেই গ্যাস স্টেশনের ট্রাক ড্রাইভার তার কল শুনে এসে উপস্থিত হয়েছে। সে ইনফর্ম করে 606-এর অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানিয়ে দেয়। অবশেষে রনের বডি গাড়িতে তুলে যাত্রাপথে লোকটা তাকে শোনালো 606-এর অভিশপ্ত রুটের কাহিনী। শুরু থেকে দুর্গম রাস্তা ও জলবায়ুর কারণে এই রুট ছিল অ্যাক্সিডেন্টাল, তবুও শর্টকাট হওয়ায় অনেক গাড়ি ইউটার্ন নিত। 1950-এর শুরুর দিকে এই রুটের একজন পেট্রোলিং অফিসার বেশিরভাগ গাড়ি ধরে তাদের থেকে টাকা নিত, আর না হলে তাদের শেষ করে ফেলত, যার কারণে অনেকেই এই জায়গা থেকে নিখোঁজ হয়ে যেত, বিশেষ করে মেয়েরা। একবার ক্রিসমাসের কদিন আগে পুলিশটা প্রচণ্ড নেশা করে থাকায় একটা গাড়িতে ধাক্কা মারলে সেই গাড়িতে থাকা 2 ভাই মারা গেলে তাদের সাথে অফিসারের গাড়িও আগুন লেগে শেষ হয়ে যায়। এইটা শুনে এমিলি বুঝতে পারে এই 2 ভাইকেই সে দেখতে পেয়েছিল। এই ঘটনার পর নিউ ইয়র্ক সিটি থেকে আসা এক পরিবারে এই রুটে গাড়ি খারাপ হয়ে ব্রিজের উপর ঠান্ডায় জমে মারা যায়। এমিলি কিছুক্ষণ চুপচাপ থেকে জিজ্ঞেস করে, তাহলে ওই প্রিস্টদের কি হলো? তো লোকটা বলে এইটার সাথে এই পুলিশের ঘটনার কোনো সম্পর্ক নেই, কারণ 1961-র প্রচণ্ড ঠান্ডায় ওরা সবাই জমে শেষ হয়ে গেছিল। তখনই আচমকা এফএমে ক্রিসমাস সং বেজে উঠতেই দেখা যায় সামনে থেকে একটা গাড়ি আসছে। এমিলি গাড়ি থামাতে মানা করলে লোকটা ভাবে তার বন্ধু টম, কিন্তু গাড়ি না থামলে স্টিয়ারিং ঘোরাতেই গাড়ি আছড়ে পড়ে পাইন জঙ্গলে। সৌভাগ্যবশত দুজনেই অক্ষত থাকলে লোকটা বুঝে পায় না কি হলো। কোনো রকমের সামলে সে খাদের দিকে নেমে যায় অন্য গাড়িটাকে খুঁজতে। কিছুটা যেতেই দেখলো একটা জ্বলন্ত পুলিশ গাড়ি, আর তখনই ঘটে যায় এক অদ্ভুত কাণ্ড। ঘটনা ফিরে যায় 1953-র অ্যাক্সিডেন্টের রাতে। সামনে জ্বলছে পুলিশের গাড়ি এবং সেইখানে দাঁড়িয়ে প্রিস্টদের গ্রুপ। এবার এই ঘটনার সাথে রিভিল হয় একটা দারুণ টুইস্ট। আসলে অ্যাক্সিডেন্টের রাতে 2 ভাইয়ের ঘটনাস্থলে মৃত্যু হলেও পুলিশটা বেঁচে যায়, কিন্তু গাড়ি পায়ের উপর পড়ে যাওয়ায় তার একার পক্ষে সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব ছিল না। প্রিস্টরা ঘটনাস্থলে আসলে এই কোরাপ্টেড পুলিশকে তারা ইচ্ছে করেই বাঁচায় না, কারণ এই পুলিশের একাধিক পাপের নীরব সাক্ষী ছিল তারা এতদিন। হয়তো এই শাস্তি তার প্রাপ্য। সে যাতে সাহায্য ডাকতে না পারে তাই প্রিস্টরা ওয়াকিটকে ছিঁড়ে তাদের সাথে নিয়ে চলে যায় এবং সেই অফিসার গাড়িতেই পুড়ে শেষ হয়ে যায়। কিন্তু মৃত্যুর পর তার অতৃপ্ত আত্মা বদলা নিতে ফিরে আসে এবং সে প্রিস্টদের মেরে ফেলে। অর্থাৎ 1961 সালে প্রিস্টদের মৃত্যু ঠান্ডার কারণে হয়নি। এই ঘটনার পর থেকেই 606 রুটটা অভিশপ্ত, আর যখনই এই রাস্তা দিয়ে রাতে কোনো গাড়ি যায় তখন তারা মুখোমুখি হয় নিশির রাতের ভৌতিক অফিসারের সাথে। তখনই চোখের নিমেষে পুলিশটার আত্মা ওদের উপর অ্যাটাক করলে ট্রাক ড্রাইভার তার শিকার হয়। এমিলি ভয়ে প্রাণপণে দৌড়তে থাকে বাঁচার জন্য, কিন্তু এই অবস্থায় কত দূরই বা যাবে। এমিলি এতক্ষণে সব আশা হারিয়ে ফেলেছিল, কিন্তু তখনই রনের আত্মা পিছন থেকে এসে পুলিশটার মুখে রড দিয়ে মারতেই আবার ওয়েভ ক্রিয়েট হয় এবং এমিলি পুনরায় গাড়ির মধ্যে রনির বডির পাশে নিজেকে বসে থাকতে দেখে। বডি গাড়ির ভিতরে থাকলেও রনের তুষার শুভ্র আত্মা বাইরে থেকে হাসি মুখে তার দিকে চেয়ে আছে। অর্থাৎ সে মৃত্যুর পরেও এমিলিকে রক্ষা করে যাচ্ছে, কারণ তার কাজ এখনো শেষ হয়নি, তাকে বাড়ি পৌঁছানো। রনের আত্মা হেসে বলে, শুরুতে তোমায় সত্যিটা জানিয়ে দিলেই ভালো হতো, তবে বিগত 24 ঘন্টা তার কাছে একটা মধুর স্মৃতির মতো। রন জঙ্গলের ভিতর দিয়ে কুয়াশায় হেঁটে চললে এমিলি মন্ত্রমুগ্ধের মতো তার পিছু নেয় এবং বেশ কিছুটা রাস্তা আসার পর সে অবশেষে পৌঁছয় নিয়ারেস্ট গ্যাস স্টেশনে। ততক্ষণে সকাল হয়ে এসছে। সূর্যের প্রথম আলো দেখার সুযোগ হয়তো রনের হয়নি, কিন্তু মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত সে এমিলিকে রক্ষা করে গেছে। তাদের এই গল্প হয়তো কাউকে বললে বিশ্বাস করবে না, কিন্তু এমিলি জানে বরফে ঢাকা সেই অন্ধকার রাতে একটা ভালোবাসা মৃত্যুকেও হার মানিয়েছিল।
তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং তোমরা যদি আমার সাথে সরাসরি কথা বলতে চাও তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করো, সেইখানেই আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে।